সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসা, আরসার নেতা আতাউল্লাহ জুনুনি ধরা পড়ল বাংলাদেশের রাজধানী ঢাকার ঠিক কাছাকাছি নারায়ণগঞ্জে। কি মজার ঘটনা, হ্যাঁ? আতাউল্লাহ জুনুনি সে যুদ্ধ করতেছে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে। মোটামুটি বাংলাদেশে যারা রোহিঙ্গা আসছে সবশেষ 10 লাখ, এই 10 লাখ রোহিঙ্গা আসার পিছনে সবচেয়ে বড় যে কারণ, সে কারণ হলো আতাউল্লাহ জুনুনি, এই আরসা। তো সে ধরা পড়লো নারায়ণগঞ্জে এবং সেটা মিডিয়ায় বড় করে ফলাও হলো। কেন এই ঘটনাগুলি ঘটছে, কেন এই মুহূর্তে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস যাওয়ার পরপরই এই ঘটনাটি ঘটলো, এগুলো কিন্তু কারণ আছে এবং এগুলি সব পরিকল্পিত। এই সব পরিকল্পিত পরিকল্পনাগুলি কি, সময় নিয়ে আপনি একটু শুনুন, বুঝতে পারবেন। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে অল্প স্বল্প করে এই রোহিঙ্গারা আসতে থাকলো। দীর্ঘদিন ধরে আসে অল্প স্বল্প, হয়তো 500, 1000, 2000, 10 জন, 20 জন, 50 জন। নাফ নদীটা পার হয়েই এপারে মিয়ানমারের মুংডু থেকেই নাফ নদীটা পার হয়ে টেকনাফে চলে আসতেছে। শাহপরীর দ্বীপে আসে, কিংবা এখানে সাবরাঙে আসে, কিংবা এখানে কুতুপালংয়ে আসে, চলে আসে। এসে সেখানে তারা, অনেকের আগের আত্মীয় স্বজন থাকে, অনেকের ক্যাম্প আছে, ক্যাম্পে এসে আশ্রয় নেয়। তো এই যে আসতেছে, ওই যে মুংডু যে জায়গাটা মিয়ানমারের, এই জায়গাটায় সেনাবাহিনী, জান্তা বাহিনী, এই এদেরকে আবার মগ বাহিনী বলে, হ্যাঁ, এই বাহিনীর লোকজন, মানে সরকারি বাহিনী আর কি, এই বাহিনীর লোকজন তারা এই মুসলমানদের উপর, রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাতো, এখনো চালাচ্ছে। কিন্তু ঘটনা তো একটা বড় ঘটাইতে হবে। বড় ঘটনা না ঘটলে তো একসাথে একটা পুরো জেলার লোক, একটা পুরো জায়গার লাখ লাখ লোক কিভাবে সরাবে? 10 জন 20 জনকে তো পিটাইয়া মেয়েরা ভাগাই দিতে পারবে, তো লাখ লাখ লোককে কি পিটাইয়া মেয়েরা ভাগাই দিতে পারবে? এটার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করতে হবে। যেমন ইসরায়েলে প্রেক্ষাপট তৈরি করছে। হামাসের সক্ষমতা নাই, হামাস জানে তার সক্ষমতা কতটুকু। হ্যাঁ, বড় বড় কথা গিয়ে ওই ছোট্ট কয়েকটা রকেট লঞ্চার, ওই কয়েকটা কি ঢিল মারছে ইয়াতে, ইসরায়েলে। এই তো ইসরায়েল সুযোগ পেয়ে গেছে, গাজারে আসা পুরো গাজা শহরটাকে মৃত্যু কূপ বানায় ফেলাইলো, মৃত্যুর উপত্যকা বানায় ফেলাইলো। লক্ষ লক্ষ মানুষকে সেখানে বাড়ি ছাড়া করছে, হাজার হাজার মানুষকে শহীদ করছে। কিন্তু ওই যে শুরুতে একটু ঢিল মারলো, ওই ঢিলটাও ইসরায়েলিরা যে মারায় নাই, সেটা নিশ্চয়তা কি? আমি যদি এইভাবে বলি, ইসরায়েলি হামাসরে বলছে যে ঠিক আছে, এইভাবে এখানে রকেট লঞ্চার মারো, ওই রকেট লঞ্চার মারায় কি ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? কেউ মারা গেছে? উসিলা তৈরি হয়েছে, সারা বিশ্বের মানুষের বুঝাইছে হামাস একটা সশস্ত্র গেরিলা সংগঠন, এদেরকে ধরো, পাকড়াও করো, বাস। এই একটা উসিলা নিয়ে মোটামুটি ঝাঁপায়া পড়ছে। আর মুসলিম দেশগুলি তো মোটামুটি ইয়া নিয়া, সরাবান তাহুরা নিয়া ব্যস্ত আছে, সবকিছু আছে তাদের, আছে না? দিনের বেলা একরকম চলে, রাত্রেবেলা আরেক রকম চলে, স্বভাব সবই তাদের চলে। কোথায় গাজার ছোট ছোট শিশুরা কান্নায় ভেঙে পড়ছে, ছোট ছোট বাচ্চারা সেই বিল্ডিং এর ভিতরে আটকা পড়ছে, যারা সেখানে যে কোনো সময় মারা যাবে, মায়েরা মারা যাচ্ছে, বোনেরা মারা যাচ্ছে, সে বিষয়ে কারো কোনো প্রক্ষেপ নাই, কোনো বক্তব্য নাই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতেও নাই, মূল জায়গাতেও নাই, কোনো হুমকি নাই, কোনো ধমকি নাই, কিচ্ছু নাই। জাতিসংঘ মহাসচিব বাদ বক্তব্য দিয়ে যাচ্ছে, কিন্তু মার্কিন প্রশাসন আবার সেই দখলদার ইসরায়েলের পক্ষে কথা বলছে, এটাই স্বাভাবিক। তো এই প্রেক্ষাপটটা কেন বললাম? প্রেক্ষাপটটা একই প্রেক্ষাপট কিন্তু মিয়ানমারে ঘটানো হয়েছিল। এই যে আতাউল্লাহ জুনুনি, আরসা, এদেরকে মিয়ানমার জান্তা সরকার তৈরি করছে। তৈরি করে বলছে যে তোর কাজ কি? তোর কাজ হলো আমাদের যে কোনো একটা পুলিশ ক্যাম্পে বা একটা আর্মি ক্যাম্পে বা ছোটখাটো জায়গায় একটা হামলা চালাবি, কিন্তু খেয়াল রাখবি কেউ যেন আহত না হয়, বা আহত হলে সামান্য আহত হবে, নিহত তো পরের বিষয়। পাকিস্তানে জন্ম নেওয়া, সৌদি আরবে পড়াশোনা করা আতাউল্লাহ জুনুনি খুবই ঘাগুমাল।
সে মোটামুটি অর্থ লোভ থেকে শুরু করে যাবতীয় লোভে সে চিন্তা করছে, না ঠিক আছে, এমনি তো আমার নেম ফেম সব ছড়াবে সারা বিশ্বে যে নার্সা নেতা, রোহিঙ্গাদের মুক্তিকামী নেতা। আসলে তো সে হচ্ছে জান্তা সরকারের লোক। সে গিয়ে কি করলো, সেই মিয়ানমার সেনাবাহিনীর ফর্মুলা অনুযায়ী গিয়ে হামলা করলো সেই ইয়াতে, তাদের ক্যাম্পে হামলা করা এই তৌসিলা পেয়ে গেল। মোটামুটি গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, যার যেখানে মুসলমান অধ্যুষিত এলাকা, রোহিঙ্গা অধ্যুষিত এলাকা, সবগুলো জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, জীবন্ত মানুষকে হত্যা করা হলো। দলে দলে এই মানুষ বাংলাদেশে চলে আসলো নদী পার হয়ে। তারা যে যেভাবে পারছেন নৌকা দিয়ে, ট্রলারে করে, ভেলায় করে, এবং আমি নিজে দেখেছি এই কন্টেইনার যেগুলো পানির কন্টেইনার, সেগুলোকে দুইটা তিনটা একসাথে করে পানির উপর ভাসিয়ে ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে মারা চলে আসছে, জীবন বাঁচানোর তাগিদে আসছে। বাংলাদেশ তখন মানবিক কারণে এবং আরো কিছু কারণ আছে যে কারণে তারা আশ্রয় দিয়েছে, অবশ্যই মুসলমান হিসেবে, এবং নির্যাতিত মানুষের পাশে বাংলাদেশ দাঁড়িয়েছে, সেটি ভালো উদ্যোগ। সে সময় থেকে বাংলাদেশে মোটামুটি এই কুতুব আলম, এই উখিয়া, এই সাবরাং, টেকনাফ, এই টোটাল এলাকাটা রোহিঙ্গাদের দ্বারা সয়লাভ হয়ে গেল। আন্তর্জাতিক নানা সাহায্য সহযোগিতা আসতে শুরু করলো। কিন্তু এরই মধ্যে আরসার যে আতাউল্লাহ জুনুনি, যাকে নিয়ে আলোচনা শুরু করেছি, তার বাহিনী এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নানা ধরনের অপকর্ম করতে থাকলো। বিভিন্ন সময় এই গ্রুপের সঙ্গে ওই গ্রুপের মারামারি, ওই গ্রুপের সঙ্গে ওই গ্রুপের মারামারি, হত্যা পর্যন্ত হয়েছে। সেই আতাউল্লাহ জুনুনিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। কখন গ্রেফতার করা হলো? যখন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসলেন এবং তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন, রোহিঙ্গাদের সঙ্গে 1 লাখেরও বেশি রোহিঙ্গাদের সঙ্গে তিনি ইফতার করলেন। প্রফেসর মোহাম্মদ ইউনুস সেখানে গেলেন এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়, ইউনুস সাহেবের বাড়ি অঞ্চল হওয়ার সুবাদে তিনি চট্টগ্রাম আঞ্চলিক ভাষা খুব ভালো পারেন, তিনি সেই ভাষায় সেখানে বক্তব্য রাখলেন। এটা খুব সুন্দর পরিবেশ বিরাজ করলো। কিন্তু ওই যে যারা ষড়যন্ত্রে মেতেছিল, যারা ষড়যন্ত্র করেছিল, মিয়ানমারের জান্তা বাহিনী এবং এদেশের দোসর যারা, এখানে কিন্তু শুধুমাত্র মিয়ানমারের জান্তা বাহিনীর কথা বলছি না, এটার সঙ্গে কিন্তু পার্শ্ববর্তী আরো একটি বৃহৎ দেশ এবং অবশ্যই বাংলাদেশেরও কিছু লোক যুক্ত, লাভের আশায়, টাকার আশায়। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তারা এই আতাউল্লাহ জুনুনিকে এখানে প্রকাশ করে দিল। আতাউল্লাহ জুনুনি বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে মাছ ব্যবসায়ী পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের ওই জায়গায় বাসা ভাড়া নিয়েছিল। তা আমাদের গোয়েন্দা সংস্থার তৎপরতায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। কিন্তু এখানে প্রশ্নটা হলো, জুনুনি কি চেয়েছিল? জুনুনি চেয়েছিল মিডিয়া কাভারেজ, যেটা সে সবসময় চায়। সে গ্রেফতারের পর যতগুলো মিডিয়া তার সামনে গেল, সে বললো ভালো করে ভিডিও নাও, ভালো করে ভিডিও নেন, হ্যাঁ সুন্দর করে নেন, ভিডিওটা নেন। সে চায় মিডিয়া কাভারেজ। অর্থাৎ এই যে মিডিয়া কাভারেজটা হবে, এর মাধ্যমে সে সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সহানুভূতি পাবে, অর্থ পাবে, এবং তার যে অপকর্মগুলো আছে, এই অপকর্মগুলো সে করতে পারবে। মূল যারা রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত, তারা কিন্তু কেউই আরসার সঙ্গে সংশ্লিষ্ট না। তারা কিন্তু কোনো জঙ্গি কিংবা এই জাতীয় সশস্ত্র সংগ্রামের পক্ষেও না। তারা তার মাতৃভূমিতে ফিরে যাবে, স্বাভাবিক প্রক্রিয়া। এখানে জাতিসংঘ মধ্যস্থতা করবে, চীন, ভারত সহ বাংলাদেশ এখানে ভূমিকা পালন করবে, তারা তাদের মাতৃভূমিতে চলে যাবে। এখানে যুদ্ধের তো কোনো বিষয় না, এখানে জঙ্গিবাদের তো কোনো জায়গা নেই। এখানে একটা গ্রুপ লাভবান হওয়ার জন্য এই আতাউল্লাহ জুনুনিকে ব্যবহার করছে, এবং আতাউল্লাহ জুনুনি এখন গ্রেফতারের মধ্য দিয়ে নতুন লাভ তার শুরু হয়ে গেল। সে জেলখানায় থাকবে এবং তার যে অনুসারীরা আছে, তারা বিভিন্ন জায়গায় যে হ্যাঁ আমাদের নেতা জেলখানায় আছে, এখন সাহায্য সহযোগিতা যা দেওয়ার দেন। এই আতাউল্লাহ জুনুনি কিংবা এই আরসাকে যারা সাহায্য সহযোগিতা করে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রোহিঙ্গারা কিংবা অন্য যারা রয়েছে, তারা মুসলমানরা যারা করে, তারা কি খোঁজ দিয়েছেন কখনো যে এই টাকা এই ইয়েতে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পৌঁছায় কিনা? এই টাকা যারা ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা তাদের কাছে যায় কিনা? নাকি এই টাকা দিয়ে রোহিঙ্গা কিছু নেতা যারা ফুলে ফেপে আঙ্গুল থেকে কলা গাছ হয়ে যাচ্ছে? সাধারণ রোহিঙ্গারা কিন্তু লাভবান হচ্ছে না। তারা শিক্ষা, উচ্চ শিক্ষা চায়, তারা ভালো জীবন চায়,
তারা এই ক্যাম্পের জীবন চায় না, তারা নিজ মাতৃভূমিতে মিয়ানমারে ফেরত যেতে চায়। তারা তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চায়, তারা যুদ্ধ বিগ্রহ চায় না। তা আমরাও সেটাই চাই। এই যে মানবিক কারণে আমরা দীর্ঘদিন জায়গা দিয়েছি, এখন জাতিসংঘের মধ্যস্থতায় এই রোহিঙ্গারা তার মাতৃভূমি মিয়ানমারে ফেরত যাবে, সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে, তারা তাদের জীবন ধারণ করবে স্বাভাবিকভাবে। মিয়ানমারের অন্য জাতিগোষ্ঠী যেভাবে তাদের অধিকার নিয়ে সেদেশে বাঁচে, রোহিঙ্গারা তাদের অধিকার নিয়ে বাঁচবে, এবং সেই প্রত্যাশা আমরা করি। এবং আতাউল্লাহ জুনুনিদের মতো যারা কি বলবো এটাকে নিমক হারাম, তাদের ব্যাপারে নিশ্চয়ই রোহিঙ্গা জনগোষ্ঠী বুঝতে পারবে বিষয়গুলো, এবং তারা যাতে মিসগাইড করতেছে সেটাও বুঝতে পারবে। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।